গল্পের নাম আমার আকাশ জুড়ে তুমি। লেখনীতে তানজিনা আক্তার মিষ্টি। গল্পের দ্বিতীয় পর্ব। আমি বসে ফুপাচ্ছি আর ভাইয়া আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর ধমকাচ্ছে। এবার আমি চেঁচিয়ে বললাম, ছাড়ুন হাত, নিজে ইচ্ছে করে আমার এই অবস্থা করে, এখন মলম দিচ্ছেন, লাগবে না। আর ধমকাধমকি করছেন আমার মা, খুশি হোক আপনার কি। ভাইয়া শক্ত মুখ করে আমার দিকে তাকালো। এভাবে তাকাচ্ছেন কেন? সত্যি তো বলেছি, আপনি কি আপনার ওখানে থেকে আমাকে খাবার দিতে পারতেন না? তা না করে জোর করে রান্না করিয়ে ছাড়লেন, আর এখন দরদ দেখাচ্ছেন। ভাইয়া আমার কথার প্রেক্ষিতে কিছু বলল না, শুধু রাগী চোখ তাকিয়ে মলম লাগিয়ে চলে গেল আর বিছানায় শুয়ে পড়ল। আমি ভেঙচি কেটে বাম হাতে খাবার খাওয়ার চেষ্টা করছি, না পেরে উঠে হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করলাম। তখন ভাইয়া এসে আরেক কাণ্ড ঘটালো। আমার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। খাবার খেয়ে নিলাম, কথা বলতে পারলাম না, অতিরিক্ত চমকে গিয়েছি যেতাই। আমি সোফায় হতভম্ব হয়ে কিছু সময় বসে রইলাম, তারপর উঠে রুমে এলাম। ভাইয়া ঘুমিয়ে পড়েছে নাকি জানি না, কিন্তু চোখ বন্ধ। আমি হতভম্ব হয়ে পাশে শুয়ে পড়লাম। পরদিন আমি ঘুম থেকে জাগনা পেলাম বেলা করে। উঠে আশেপাশে কোথাও ভাইয়া দেখলাম না। একটা চিরকুট পেলাম, একটু কাগজ ছিঁড়ে লিখে রেখেছে, আমি অফিসে গেলাম। রাগে আমার গা জ্বলে উঠল। এইভাবে না বলে আমাকে বাসায় একা রেখে চলে গেল। ডাকলে কি এমন হতো? এখন বাসায় আমি একা কি করে থাকব? আমি রান্না ঘরে গিয়ে দেখলাম আজ রান্না করে রেখে গেছে। আমি খেয়ে গালে হাত দিয়ে বেলকনিতে বসে পড়লাম। কিছুই চিনি না, তার উপর এইভাবে বাসায় একা থাকা যায়, টিভি কিংবা ফোন ছাড়া। সারাটা দিন গেল আমার খারাপ। রাতে ভাইয়া এলো, আমি রেগে বোম হয়েছিলাম, তাই আসতেই চেঁচিয়ে উঠলাম, আপনি এত খারাপ কিভাবে হলেন? সারাটা দিন আমাকে বাসা একা রেখে চলে গেলেন, একবার খোঁজও নিলেন না আমি কি করছি, কিভাবে আছি। এইভাবে কেউ বাসায় কাউকে একা রেখে যায়? আর বলেও যান নাই। রাগে চেঁচিয়ে বলতে বলতে আমার কি হলো, আমি ভাইয়ার কলার চেপে ধরলাম আর বললাম, আমি কি করেছি সত্যি করে বলুন। এমন করছেন কেন? ফোন দিন, আমার এভাবে বাসায় থাকা যায় একাট? কলার ছাড় আর একা থাকা যাবে না কেন? আর এত কষ্ট হচ্ছে, চলে যা। আমি তো আনিনি তোকে, না থাকার জন্য ফোর্স করেছি। আপনি তো সেটাই চান আমি চলে যাই। চাই তো চলে যা তাহলে। জোর করে আসার স্বাদ মিটলে চলে যা, আমাকে বিরক্ত করা অফ করে। আগে বলুন আপনার আমার উপর এত রাগ কেন? কি করেছি আমি? কলারে থেকে হাত সরাতে বলেছে। আগে বলুন তারপর। ভাইয়া রেগে উঠল আমার কথা শুনে আর আমাকে আচমকা ধাক্কা দিল। আমি পিছিয়ে ওড়নায় পাড়া লেগে ধপাস করে নিচে পড়ে গেলাম। সাথে আলমারির সাথে ধাক্কা লাগলো মাথায়। ব্যথায় চেঁচিয়ে উঠলাম। ভাইয়ার কথা কানে এলো, নেক্সট টাইম এমন করলে মেরে ফেলবে একদম, বলেই ওয়াশরুমে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে চোখের জল ফেলছি। ভেজা লাগছে হাতে, রক্ত আলমারিতে বাড়ি খেয়ে মাথা কেটে গেছে। ঝিমঝিম করছে মাথা। আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। আর না কথা বলবো, না আর কিছু জিজ্ঞেস করব, আর না এখানে থেকে যাব। আমি আমার মতো থাকবো, ভাইয়া তার মতো। মাথা ব্যথা করছে, আমি চোখ বন্ধ করে চোখের পানি ফেলছি। এইভাবে কেমন করে ধাক্কা দিতে পারল? একটুও মায়া দয়া নাই তার। আমার জন্য তো একদমই নাই। মাথায় ঠান্ডা কিছু স্পর্শ, এ চোখ মেললাম। শীত শীত করছে। চোখ খুলতেই সামনেই ভাইয়া বড় চোখ করে আমার দিকে তাকিয়ে ঝুঁকে থাকতে দেখলাম। আমি চমকে উঠলাম ভাইয়া আমাকে তাকাতে দেখে।
মাথা থেকে কিছু নিয়ে নিল। আমি তাকিয়ে দেখি কাপড়ের টুকরো। এসব তো জ্বর হলে দেয়, আমাকে দিচ্ছে কেন? তাহলে কি আমার জ্বর হয়েছে? তখন কলিং বেল বাজলো। ভাইয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি উঠার চেষ্টা করে বুঝলাম আমার জ্বর হয়েছে, গা ব্যথা লাগছে। ভাইয়া একটা অর্ধবয়স্ক চশমা পরিহিত লোক নিয়ে রুমে এলো। তাকে দেখে ডাক্তার লাগছে। শুধু লাগছে না, সেই ডাক্তার লোকটা আমার কাছে এসে থার্মোমিটার মুখে দিল। তারপর জ্বর দেখে বলল বেশি না, মাথার আঘাতের জন্য এটা। মাথা ব্যান্ডেজ করে উনি ভাইয়ার দিকে তাকিয়ে বলল, এটা সামান্য ব্যাপার। তুমি এমন ভাবে বললে আমি ভাবছি কি না কি হয়ে গেছে। রাতে আমি আসতাম না, তুমি আমার পরিচিত ছেলের মতো, তাই ফেলিনি। এমন সামান্য কারণে না ডাকলে খুশি হব, গম্ভীর গলায় বলে নাক মুখ কুঁচকে চলে গেল লোকটা। ভাইয়ার তার পেছনে কিছু বলতে বলতে গেল। ভাইয়া একটু পর ভেতরে এলো। আমি বললাম, আপনি ডাক্তার কেন ডেকেছিলেন? তোর মাথায় আঘাত আর জ্বর দেখছিস না, আবার জিজ্ঞেস করছিস? দেখেছি, কিন্তু তাতে ডাক্তার ডাকার দরকার কি? মানে, আমার যাই হোক, তাতে আপনার কিছু করার দরকার নাই। আপনি তো আমাকে ভালোই বাসেন, অযথা এসব করার দরকার নাই। ভাইয়া কিছু না বলে খাবার সামনে রেখে বারান্দায় চলে গেল। আমি খাবারের দিকে তাকিয়ে আরেক পাশ হয়ে শুয়ে পড়লাম। খাবো না আমি। একটু পর ভাইয়া এসে আমাকে টেনে বসালো আর বলল, একদম ঢং করবি নাট, খেয়ে ঔষধ খাট। না, খাবো না। না খেলে কিন্তু রুম থেকে বের করে দেব। আমি চমকে উঠলাম, আবার ভয় কমিয়ে আনলাম। এটা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য করছে। তাও খাবো না। সত্যি খাবি নাট? না। ভাইয়া আচমকা আমার হাত টেনে বিছানার থেকে নামালো আর টেনে বাইরে নিয়ে এলো। দরজা খুলে আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, বাইরে আনলেন কেন? এটা না খাওয়ার শাস্তি। বলেই শব্দ করে দরজা বন্ধ করতে যাবে, তখনই আমি ভয়ে আঁতকে উঠে বললাম, খাবো আমি। বের করবেন না প্লিজ। অতঃপর দরজা অফ না করে চলে গেল। আমি বুকে হাত দিয়ে ভেতরে এলাম। ভাইয়ার মাথা গেছে, পাগল হয়ে গেছে কেমন করলো, সত্যি বের করে দিচ্ছিল। খাবার খেলাম, না হলে আবার বের করে দেবে। পরদিন জ্বর চলে গেল, মাথা ব্যথা হয়ে আছে। সকালে ভাইয়া রান্না করেই গেছে, আমি বোরিং কাটালাম। এক সপ্তাহ চলে গেল, আমি ভাইয়ার সাথে আর আগ বাড়িয়ে কথা বলিনি। ওই দিন ভয় পেয়েছি খুব। ভাইয়া খুব ডেঞ্জারাস, আমি বুঝে গেছি। এখন এই বাসায় একা থেকে থেকে আমার অবস্থা খারাপ। ভাইয়া বাসায় তালা দিয়ে রাখে, তাই বাইরে ও যেতে পারি না। কেউ আসেও না, আসবে কি করে? শুক্রবারে ভাইয়া বাসায় থাকে আর বাজার করে অনেক। মাছ কেটে এনেছে, মাংস। আমাকে কাজ করতে হয় না, খালি ঘর ঝাড়ু দেয়। ভাইয়া ও আমার সাথে আর কথা বলে না, নিজের মতো কাজ করে চলে যায়। 2 দিন ফোন এগিয়ে দিয়েছে, একদিন আম্মু ও একদিন খালার সাথে কথা বলেছি। এখন আমি ভাবছি চলেই যাই, এখানে থেকে কোনো লাভ হবে না। আমার উপর রাগের কারণে তা জানতেই পারবো না। অযথা পড়ে থেকে কি হবে? ভাইয়া তো কথাই বলে না, আর আমিও সাহস পাই না। সিদ্ধান্ত নিলাম, আজ ভাইয়া বাসায় এলে খালাকে কল করে বলবো আমি ফিরে যেতে চাই। আলমারিতে জামা রেখেছিলাম, তাই এখন বের করব। আলমারি খুলে সব বের করতে লাগলাম। কষ্ট হচ্ছে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নাই। অন্যমনস্ক হয়ে জামা নামাচ্ছিলাম, তাই সব নামিয়ে ফেলেছি, সাথে ভাইয়ার গুলো। আমি বিরক্ত হয়ে সব জামা কাপড়ের দিকে তাকিয়ে আছি, আর সেই সাথে খালি আলমারির দিকে। এখন এত জামা কাপড় আমাকে গুছাতে হবে। ধুর, না গুছালেও তো খবর করে দেবে ভাইয়া। তাই বাধ্য হয়েই হাত লাগালাম। আমার সব জামা কাপড় আবার লাগেজ ভরে ফেললাম, আর ভাইয়ার শার্ট নিয়ে পড়লাম মসজিদে।
আমি তো ভালো করে ভাজ করতে পারি না ভাই, এত সুন্দর করে ভাজ করে রেখেছিল, এখন এগুলো আমি কিভাবে ভাজ করব? গালে হাত দিয়ে 5 মিনিট বসে থেকে নিজের টাই করতে লাগলাম। কাল চলেই যাব, আজকে আর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করতে চাই না। এইসব নিয়ে আবার না জানি কত কথা শোনাবে আমাকে। দীর্ঘশ্বাস ফেলে নিজের মতো করে ভাজ করে নিলাম। প্যান্ট গেঞ্জি সবকিছু নিজের মতো করে ভাজ করে আলমারিতে তুলে রাখলাম। ভাইয়া প্রতিদিন রাতে এসে রান্নাঘরে, আজকে আমি রান্না করব ভাবছি। এই কয়দিন প্রতিদিন ভাইয়া রান্না করার সময় পাশে দাঁড়িয়ে থেকে দেখছি কিভাবে রান্না করে, তাই অনেকটাই শিখে গেছি, শুধু তেলটা নিয়ে একটু ভয়। ভাত রান্না করা পসিবল না, কারণ আমি ভাতে কতখানি পানি দেওয়া হয় সেইটাও জানি না। বেশি দিলে কি না কি হয়, আর আমি তো তাও পারবো না। তাই ভাত রান্না করব না ভাবলাম। ফোন থাকলে ইউটিউব থেকে দেখে করতে পারতাম, কিন্তু তা তো সম্ভাবনা খাটাস, ফোনটা নিয়ে যায়। ফট করে আমার ল্যাপটপের কথা মনে পড়ল, আজকের ল্যাপটপ বাসায় রেখে গেছে ভাইয়া। আমি ছুটে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। কি পাসওয়ার্ড দেওয়া আছে কে জানে, উল্টা পাল্টা লিখে ট্রাই করতে লাগলাম, আর একবার আছে। সবকিছু দেওয়া শেষ, এবার কি দেব ভাবতে ভাবতে নিজের নাম লিখে ফেললাম। আর ফট করে ল্যাপটপ খুলে গেল। আমার নাম, ভাইয়ার ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া। ও মাই গড! আমি মুখে হাত দিয়ে ল্যাপটপের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। আমাকে চরম সীমায় পৌঁছে গেছি আমি, অবাক নেস কাটাতে আমার 5 মিনিট চলে গেল। তাড়াতাড়ি করে ল্যাপটপে ঢুকে ইউটিউব থেকে ভাত রান্না করা দেখলাম। সে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে হাতের আঙুলের 3 কর পর্যন্ত পানি দেওয়ার জন্য। তাহলে নাকি পানি বেশিও হবে না, কমও হবে না। এটা দেখে আমি ল্যাপটপ বন্ধ করে দৌড়ে রান্না ঘরে চলে এলাম, আর সেই মতো ভাত চুলায় বসিয়ে দিলাম। আবার ল্যাপটপ নিয়ে এবার মাংস রান্নার রেসিপি দেখলাম, খুব মনোযোগ দিয়ে 23 বার দেখলাম, তবুও মনে থাকে না বলে খাতা কলম নিয়ে লিখে রাখলাম কোনটা কখন দিতে হবে। ফোন হলে এটা নিয়েই আমি রান্নাঘরে চলে যেতাম, ল্যাপটপ বলে আর নিয়ে গেলাম না। খাতাটি নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কাটাকাটি করতে গিয়ে আঙ্গুল কেটে ফেললাম, তবুও থামলাম না, রান্না করবই। অবশেষে রান্না করলাম। ঘেমে একাকার হয়ে গেছি। ভাতের বদলে পোলাও হলে ভালো হতো, কিন্তু পোলাও রান্না করা আরো কষ্ট। থাক, ভাতের সাথে আজ গোস্ত খাবো। আর কিছু রান্না করতে পারবো না, অনেক রান্না করেছি। সবকিছু ঢেকে রেখে রুমে আসতেই মাগরিবের আজান দিয়ে দিল। আমার এত গরম লাগছে, মনে হচ্ছে এখনই গোসল করি। নিজের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারলাম না, গোসল করে নামাজ পড়লাম। তারপর শুয়ে ঘুম। এশার নামাজের পর ভাইয়া এলো। দরজার আমার খুলতে হয় না, নিজেই খুলে রং আসে। ভেতরে এসে এক নজর আমার দিকে তাকিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটল, রান্না করবে তাই। আমি খাটের উপর পা তুলে বসে তার যাওয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছি। রান্নাঘরে গিয়ে কি ভাইয়া চমকাবে? হ্যাঁ, সত্যি চমকালো, আর চিৎকার করে আমার নাম ধরে ডেকে উঠল। আমি দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এসব রান্না করলো কে? বাসায় কে এসেছিল? কপাল কুঁচকে আমাকে জিজ্ঞেস করলো। আমি সোজাসুজি বলে দিলাম, কে আবার রান্না করবে, আমি নিজেই রান্না করেছি। আর বাসায় কে আসবে? আপনি যেভাবে বাইরে থেকে তালা দিয়ে যান, না কেউ আসতে পারবে, না কেউ বাইরে বেরুতে পারবে। তাচ্ছিল্য করে কথাটা বললাম, আমাকে কিরকম বন্দি করে রেখেছে ফাজিলটা। আবার বলে কে এসেছিল বাসায়? ভাইয়া চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে, তারপর জিজ্ঞেস করল, তুই রান্না করেছিস? এটা আমাকে বিশ্বাস করতে হবে, তুই কিভাবে রান্না করলি? বিশ্বাস না করলে না করো, এই সব কিছু আমি রান্না করেছি। আর আপনিই ভাবেন কেউ কি বাসার ভেতরে ঢুকতে পারবে?
ভাইয়া কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে কিভাবে রান্না করলি? কিভাবে আবার করব, ভিডিও দেখে করেছি। ফোন কোথায় পেলি? ফোন থেকে না, আপনার ল্যাপটপ থেকে। ভাইয়া আমার দিকে তাকিয়ে থেকে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমিও পেছনে পেছনে এসে জিজ্ঞেস করলাম, আপনি ল্যাপটপে আমার নাম পাসওয়ার্ড দিয়ে রেখেছেন কেন? ভাইয়া চমকে আমার দিকে তাকালো, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে যেন। আমি ভ্রু কুঁচকে ভাইয়া দিকে তাকিয়ে আছি কোমরে হাত দিয়ে। তুই আবার ল্যাপটপ ধরেছিস কেন? দাঁতে দাঁত চেপে বলল, বললামই তো কেন ধরেছি, আগে আপনি বলেন আমার নাম আপনার ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া কেন? আমার ইচ্ছা হয়েছে দিয়েছি, তাতে তোর কি সমস্যা? সমস্যা তো বটেই, মানুষ তার প্রিয়জনের নাম ধাম দিয়ে রাখে তার সবকিছুতে। আর আমি তো আপনার কোনো প্রিয় মানুষ না। আমি তো আপনার চোখে সবচেয়ে অসহ্যকর মানুষ। আর আপনি তো আমাকে সহ্যই করতে পারেন, তাহলে আমার নাম কেন ল্যাপটপের পাসওয়ার্ড দিয়ে রেখেছেন? এটা তো খুবই ভাবার বিষয়, আমার জায়গায় যে কেউ থাকলে এরকম প্রশ্নই করত। আর আমার প্রশ্ন করাটা কি স্বাভাবিক নয়? তাই আমার প্রশ্নের উত্তর দিন, এত না পেঁচিয়ে। হ্যাঁ ঠিক বলেছিস, মানুষটা সবচেয়ে প্রিয় মানুষের নাম দেয়, কিন্তু সেই সাথে যাকে সে সহ্য করতে পারে না তার নাম আমি দেয়। সত্যি বলতে কি, আমি না ল্যাপটপের পাসওয়ার্ড কয়েকদিন ধরেই ভুলে যাচ্ছি। তাই ভাবছিলাম এমন একটা নাম দেব যেটা আমি ভুলব না। ভুলতে চাইলেও তুই আমার চোখের সামনে ঘুরঘুর করে বারবার মনে করে দিস। আর তোকে দেখলেই আমার তোর বাজে নামটা মনে পড়ে যায়। তাই তোর নাম দিয়েছি যাতে পাসওয়ার্ড ভুলে গেলেও তোর এই চেহারাটা দেখলেই মনে পড়ে যায়। ও আচ্ছা, তাহলে এবার আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কারণ কাল আমি চলে যাচ্ছি আর আমি আপনার সামনে ঘুরঘুর করে আপনাকে ডিস্টার্ব করব না। আপনি আর অসহ্য হবেন না। আমি না থাকলে তো আমার নামটাও ভুলে যাবেন, তখন আপনি এই পাসওয়ার্ডটা ভুলে যাবেন। কথাগুলো বলে আমি ওয়াশরুমে চালালাম, খুব কান্না পাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ভাইয়া ভালোবেসে আপনার নামটা সেট করেছি, কিন্তু না, আমাকে সহ্য করতে পারে না বলে আমার নামটা সেট করেছে। এতটা অসহ্য আমি ওনার কাছে। 10 মিনিটের মতো ওয়াশরুমে কান্না করে বাইরে চলে এলাম, খিদে পেয়েছে, এখন খাবো। ভাইয়া বিছানায় মাথা নিচু করে চুপ করে বসে আছে। আমি চুপচাপ রান্নাঘরে থেকে খাবার এনে ছোট টেবিলে রেখে নিজে খেতে লাগলাম। খেতে গিয়ে বুঝলাম ঝাল বেশি হয়েছে, আর লবণ হয়নি। 2 লোকমা মুখে দিয়ে হাত ধুয়ে উঠে পড়লাম। রুমে এসে ভাইয়ার ফোন বিছানার উপর দেখে সেটা হাতে নিলাম, আর খালাকে ফোন দিলাম। তাকে বলে দিলাম কাল আমাকে যেন নিতে আসে কেউ। খালা তো শুনে অবাক, কেন আসবো হেনতেন জিজ্ঞেস করছে। আমি শুধু বললাম এখানে ভালো লাগে না। ভাইয়া সারা দিন অফিসে থাকে আর আমাকে বাসায় একা একা থাকতে হয়। এজন্য আমি তোমাদের কাছে চলে যাব। মনে মনে ভাবলাম আসল সত্যিটা তো বললামই না। সারা রাত ঘুম হলো না। সকালের ঘুমিয়েছি তাই বেলা করে উঠলাম, উঠে দেখি ভাইয়া এখনো বাড়িতেই, 10টা বাজে এদিকে। এ সময় তো ভাইয়া বাসায় থাকে না। তাহলে কি আজকে অফিসে যাবে না? আমি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম রান্না করা আছে, তাই খাবার খেয়ে নিলাম। তারপরে কলিং বেল বাজলো। আমি খুলতে যাব তার আগে ভাইয়া চলে গেল দরজা খুলে। ভেতরে ঢুকলো হিমাদ্র ভাইয়া, মানে হায়ার্থ ভাইয়ের বড় ভাইয়া। আমি তাড়াতাড়ি বোরকা পরে রেডি হয়ে নিলাম। আমার যেন তারা বেশি। ভাইয়া বলল বিকেলের দিকে যা, আমি বললাম না, এখনই চলো। আধা ঘন্টার মতো বসে থেকে ভাইয়ার সাথে কথাবার্তা বলল। ভাইয়ার মুখটা শুকনো লাগলো আমার কাছে, সেটা কি আমি চলে যাব তাই নাকি? এত কিছু জানি না। অতঃপর 11:30টার দিকে আমরা বের হলাম। ভাইয়ার বাসা থেকে চলে এসেছি 1.5 মাস হলো।
সেদিন আসার পর খালা আমাকে চেপে ধরল আসলাম কেন, আর বলল ভাইয়ার সাথে ঝগড়া করে আসলাম নাকি। আমি শুধু বলেছি না খালামনি, তেমন কিছুই না, আমি একা একা থাকতে পারছিলাম না, তাই চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। বাসায় সারাদিন একা একা থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি। ভাইয়া সারাদিন অফিসে থাকে আর তোমরাও কেউ নাই, তাই ভাবছি এখানেই থাকবো আমি। আমার কথা শুনে খালা আর কিছুই বলেনি। সবাই জিজ্ঞেস করতে লাগলো আমার ফোনের কি হয়েছে। কথাটা শুনে আমি চমকে উঠে বললাম, ফোনটা হারিয়ে ফেলেছি। সবাই অবাক হয়ে বলল কি করে, আমি মিথ্যা বলে চালিয়ে নিলাম। ভাইয়া আমাকে ফোন কিনে দেয়নি কেন তা নিয়ে কথা বলতে লাগলো। আমি কিছুই বললাম না। পরের দিন আমার জন্য নতুন ফোন কিনলো ভাইয়া। আমি ফোন পেয়ে খুশি হয়ে সবার আগে ফেসবুক লগইন করলাম। ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওরা আমাকে অনলাইনে অনেক দিন পায় না, সেই সাথে ফোনেও। তাই অনেক কথাই জিজ্ঞেস করলো সবাই। সবাইকে মিথ্যা বলতে হলো। নীরব যন্ত্রণা আইডি আমাকে অনলাইনে দেখেই পাগল করে দিল মেসেজ দিয়ে। আমি আধা পাগল হয়ে অবশেষে লগ আউট করে বেরিয়ে এলাম। ভাইয়াকে কল করতে চেয়েও করলাম না। 2 দিন পর আমাদের বাড়ি এলাম। সেখানে গেলে রাখি আর মেহেরান আমার সাথে দেখা করতে এলো আর বলল নীরবকে নাকি বিয়ের কথা বলে দিয়েছে, সে নাকি আমার সাথে দেখা করতে চায়। আমি করব না করে দিলাম। অনলাইনে ওর মেসেজ আমি সিন করা অফ করে দিছি। ভাইয়ের বন্ধু জানালো কখনো ওই আহাম্মক এর সাথে কথা বলতাম না। আমাদের বাড়িতে 1 সপ্তাহ কাটিয়ে এলাম। সবাই জানে আমার সাথে ভাইয়ার কথা হয়। আমার সামনে খালা কথা বলে আর আমাকে জিজ্ঞেস করে কথা হয়েছে নাকি। আমি মুচকি হাসি দিয়ে বলি, হ্যাঁ কথা হয় তো। আর কেউ কিছু বলে না। কিন্তু হাফসা আমাকে ঝাঁকিয়ে মাঝে মাঝে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করে বলে, আমার কেন জানি মনে হয় তুই আমাদের মিথ্যা বলছিস। আমি হকচকিয়ে গিয়ে বললাম, তোর এমন কেন মনে হচ্ছে? তোর মুখে হাসি নেই। ভাইয়ার সাথে কথা বলতেও দেখি না, কিন্তু এখন বলছিস কথা বলিস। আচ্ছা বলতো কথা বলিস কখন? আমি চমকে উঠে বললাম, রাত 12টার পর। এত রাতে? আমি হুম বলতেই বলে, তাহলে তুই এত সকালে উঠিস কি করে? আমার মাথায় হাত, এই মেয়ে আজ আমাকে ফাঁসিয়ে ছাড়বে। আমি বললাম, সেসব তোর জানতে হবে না, আমাকে এমন পুলিশের মতো জেরা করছিস কেন? বলেই হাফসার কাছে থেকে চলে এলাম। আজ রাতে আমি ফোন হাতে বসে আছি। নাম্বার উঠাচ্ছি তো কাটছি। এটা ভাইয়ার নাম্বার, ফোন দেব ভাবছি। যতবার ফোন দিতে গেছি ভেবেছি সে আমাকে মিস করে না। আমি কেন ফোন করব? আমিও মিস করব না। কিন্তু আজ ফোন দিয়ে বসলাম। বুকের ভেতর টিপটিপ করছে এক একটা রিং হওয়ার শব্দে। কি কথা বলবো? ফোন কানে নিয়ে ভাবছি, কিন্তু আমার কিছু বলতে হলো না। কারণ ভাইয়া ফোন রিসিভ করেনি। আমার রাগ হলো, কেন ফোন দিলাম? কি জন্য নিজের উপর আকাশ সমান রাগ লাগছে। রাগে আমার ফোনটা আছাড় মারতে ইচ্ছা করছে। আর জীবনে ও ফোন দেব না বলে নাম্বার কেটে ফেললাম। ফোন থেকে কাটলে কি হবে? মন থেকে কাটবো কি করে? রাতটা আমি ঘুমাতে পারলাম না। ভাইয়া ইচ্ছে করে রিসিভ করেনি। এতটা ঘৃণা। খুব কষ্ট হলো, না চাইতেন চোখ আমার ছলছল করে উঠল। পরদিন আমি চেয়েও মুখে হাসি আনতে পারলাম না। মনটা খারাপ হয়ে আছে রাতের কথা মনে করে। সকালেও আমি ফোন চেক করেছি ফোন এসেছে কিনা, কিন্তু না, আসেনি। ভাই যে আমাকে বিন্দুমাত্র মিস করে না এতেই বোঝা যায়। আজ নিজের রুম গুছাবো বলতে ভাইয়ার রুম যেখানে আমি থাকি সব দেখা শেষ। কত দিন ধরে আছি রুমটায়। একটা ড্রয়ার ছাড়া সবটায় আমি হাত দিয়েছি।
এটাও খোলার চেষ্টা করেছি কিন্তু তালা বন্ধ আর চাবি নাই আমার কাছে। এটা খুলিওনি কখনো? খালার কাছে গেলাম, তিনি বলল নাই তার কাছে। আর বলল রুমে খুঁজে দেখতে, অনেক খুঁজে আলমারিতে পেলাম। চাবি নিয়ে ড্রয়ার খুলে ভেতরে ছোট নোট, খাতা, কলম, ভাইয়ার পুরনো ঘুড়ি হাবিজাবি দিয়ে ভরপুর। আমি উপর থেকে দেখে সব বের করলাম, গুছিয়ে অহেতুক জিনিস ফেলে দেওয়ার জন্য। সব বের করার সময় একটা মাথার কাটা পেলাম। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। এটা কার? মেয়েদের কাটা কেন এখানে? কাটাটা দেখে আমার পরিচিত লাগছে কেন? একটু ভাবতেই মনে পড়ল এটা আমার মাথার কাটা। আমি চোখ বড় করে ভাবছি এটা এখানে এলো কি করে। একটা ভাঙ্গা চুড়ি ও পেলাম, এটাও আমার। আমি সব নামিয়ে নিলাম, এসব এখানে এলো কি করে। আরেকটা কাগজ পেলাম ভাঁজ করা, যেটা দেখে আমি সবচেয়ে অবাক হলাম। এটা এখানে কেন? এটা তো সেই কাগজ যেটা ওই ছেলেকে লিখেছিলাম। খুব বাজে কথা লিখেছিলাম, চিঠিতে লিখেছিলাম, এই তোমার সাহস কি করে হলো আমার সাথে প্রেম করার চেষ্টা করার? তোমার মতো কালা চাঁদকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। শুন, আমি তোমার সামনে গিয়ে কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু আপুর জন্য সামনে গিয়ে অপমান না করে কাগজে লিখে দিচ্ছি। কোন দিন আমার সামনে এসে ভালোবাসি বলবি না? আমি তোমার মতো ছেলের সাথে প্রেম করব না। নিজের চেহারা দেখেছো আয়নায়? আমার সাথে তো আর যায় না একদম। নিজের মতো কারো সাথে প্রেম কর। ওকে বাই। ভালো থেকো, সুখে থেকো, আমার কথা ভুলে। এই কথাগুলো লেখা আছে এই কাগজে। এইটা তো আপুর বলা সেই বাজে ছেলেকে লিখেছিলাম। আপু বলেছিল ছেলেটা নাকি খুব খারাপ, অনেক মেয়ের সাথে রিলেশন করে, কিছুদিন কথা বলে ব্রেক আপ করে নেয়। এখন নাকি তার নজর আমার উপর পড়েছে। দেখতে কেমন আপুই বলে, দেখতে নাকি খুব বাজে, কালো খাটা, এসব বলে। আমি বলি যে তাহলে আসতে বলো, ও শয়তান ছেলে জব্দ করব, মেয়েদের সাথে টাইম পাস করার শাস্তি দিব। কিন্তু আপু বলে, না এটা করিস না, ও খুব খারাপ, তোর ক্ষতি করে দেবে। তার থেকে তুই এই কাগজে যা বলতে চাস লিখে দে, আমি দিয়ে দেব। আমি অবাক হয়ে বলি, কাগজে লিখব কেন? অতঃপর আপু জোর করেই লেখায়। তারপর কাগজ নিয়ে চলে যায়। ওর ছেলের খবর আর জানি না। পরে জিজ্ঞেস করলে বলেছে ওই ছেলে নাকি অন্য মেয়ের সাথে প্রেম করে এখন। তাই আমাকে আর বিরক্ত করেনি। আমি অবাক হলাম। আপুর কথাবার্তা আমার কাছে পরিষ্কার হয়নি। আর এতদিন পর আজ এখানে সেই চিঠি দেখে আমি স্তব্ধ। এটা ভাইয়ার কাছে এলো কি করে? সব প্রশ্ন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়লাম। এত কিছু আমার অগোচরে ঘটে গেছে যা সব আমার ভাবনার বাইরে ছিল। হতভম্ব হয়ে বসে আছি আপুর সামনে। আপুর থেকে সব জানতে পেরেছি, তিনি অপরাধী মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আপুর হাত ধরে বললাম, আপু তুমি একখানে থেকে যাও প্লিজ, আমার ভালো লাগছে না, একটু একা থাকি। আপু বলল, আমাকে ক্ষমা করে দে শামু, আমি তোর কথা ভেবেই ওই কথা বলেছিলাম। তুই তো তখন। আমি তোমাকে ভুল বুঝিনি। নিজেকে অপরাধী ভেবো না, এতে তোমার না আমারই দোষ। আপু কিছু বলতে চাইলে আমি থামিয়ে যেতে বলি, আমার একা থাকতে ইচ্ছে করছে। আপু চলে গেল। সেই দিন চিঠি পেয়ে আমি বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। কাকে জিজ্ঞেস করব? ভাইয়াকে, কিন্তু কি জিজ্ঞেস করব আর কিভাবে? সে তো আমার সাথে কথাই বলে না। আর এসব কথার উত্তর ও দিবে না আমি জানি, শুধু জিজ্ঞেস করে লাভ নাই। কিন্তু এর উত্তর তো আমার চাই। আপু এর উত্তর দিতে পারবে, কিন্তু আপুকে কিভাবে পাব? আপুর বাসায় যাব, হুতাই যেতে হবে। কিন্তু কি জন্য যাব? আপুকে ফোনে জিজ্ঞেস করা ভালো হবে না, সামনাসামনি জিজ্ঞেস করতে হবে।
তাই আমি আপু কল করে এসব কিছুই বলবো না ভাবলাম, শুধু বাড়ি আসার কথা বলবো। জানি জিজ্ঞেস করবে কেন, বানিয়ে কিছু বলতে হবে। ফোন করে আমার মুখে হাসি ফুটল। আপুকে আমি বলার আগেই সে বলল আজ নাকি বাড়ি যাবে, তাই এখন কথা বলতে পারবে না, একটু বিজি। আমি শুনে খুশি হয়ে ফোন কেটে খালামণির কাছে গেলাম আর তাকে জানালাম আজ বাড়ি যেতে চাই। খালামণি মানা করল না, কিন্তু জিজ্ঞেস করল দরকার আছে নাকি। আপু আসছে তাই বলতেই রাজি হলো, কিন্তু সমস্যা হলো আমাকে দিয়ে আসবে কে বাড়ি, খালু আর ভাইয়া নাইট। আজ তারা বিজি। আমি বললাম আমি একাই যেতে পারবো, কিন্তু খালা রাজি হয় না। অনেক বলে রাজি করালাম। বিকেলেই চলে এলাম বাসায়। আমাকে দেখে মা খুব খুশি হলো। রাতে আপুকে বারান্দায় ডেকে চিঠি দেখিয়ে চেপে ধরলাম। আপু চিঠি দেখে চোখ বড় করে ফেললাম। আমার চোখ এড়ালো না, তিনি চমকেছে। আপু সেকেন্ডে ঘেমে একাকার হয়ে গেল। কপালের ঘাম মুছে নিল, কিন্তু সবকিছু আমি দেখলাম। আমার সন্দেহের মাত্রা বেড়ে গেল। আমি কঠিনভাবে জিজ্ঞেস করলাম এই চিঠি ভাইয়ার কাছে গেল কি করে। আমি হকচকিয়ে ভয়ার্ত মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি একের পর এক জিজ্ঞেস করেই যাচ্ছি। আপু না পেরে বাধ্য হয়ে বলতে শুরু করল, তোকে সেই যে পছন্দ করে ভালোবাসে বলেছিলাম সে আর কেউ ছিল না, হায়ার্থ ছিল। ও আর আমি সেম ইয়ারের, তাই আমাদের মধ্যে বন্ধুত্ব এর সম্পর্ক ছিল। ও তোকে ভালোবাসার কথা তোর আগে আমাকে জানায়, আর তোকে বলতে চাই। আমি চমকে উঠি এসব শুনে, কারণ তুই ভাইয়াকে মেনে নিবি না আমি জানি। আমি অবাক হয়ে বললাম মানে? আপু বলল, তুই তো তখন সব সময় বলতি তুই একজন সুন্দর হ্যান্ডসাম ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চাস, দেখতে ফর্সা নায়কের মতো হবে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তো হায়ার্থ তো ফর্সা না, ওর গায়ের রং শ্যামলা। আমি ওর মুখে তোর জন্য ভালোবাসা শুনে চমকে উঠি। ও তোকে প্রপোজ করতে চায়, আর তোর কথা অনুযায়ী আমি সিউর তুই ওকে মানবি না। এজন্য আমি দুশ্চিন্তায় পড়ে যাই কিভাবে আটকাবো ওকে। আর আমি জানি তোকে প্রপোজ করলে তুই মানতি না, আর হায়ার্থ কষ্ট পেত আর লজ্জিত হতো। তুইও হতি নেক্সট টাইম ওর সামনে যেতে দুজনের অস্বস্তিতে পড়তি। তাই আমি হায়ার্থকে বলি আমি তোকে বলবো আর তোর রিয়েকশন ওকে জানাবো। ও রাজি হয়ে যায়। আমি তোকে সত্যিটা বলি না, কারণ আমি চাইনি ভাইয়ের কাছ থেকে প্রপোজ পেয়ে তুই অস্বস্তিতে পড়িস, তাই মিথ্যা বলি। আমি হতভম্ব হয়ে সব শুনে বললাম, আচ্ছা মিথ্যা না হয় বলেছিলে এই চিঠি লেখালে কেন, আর প্রেম নিয়ে ওইসব আমি বলেছি যাতে তুই ছেলেটাকে খারাপ ভাবিস। আর চিঠি না দিলে হায়ার্থ মানত না, তোর সামনে এসে ভালোবাসি বলে দিত। আপু তুই ঠিক করিনি একটুও, আমি আগে অন্যরকম জীবন সঙ্গী চাইতাম। কিন্তু পরে আমি মনে মনে ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। তুই যদি তখন ভাইয়ার কথা বলতি আমি মানা করতাম না। আপু বিস্মিত হয়ে তাকিয়ে বলল, তুই হায়ার্থকে ভালোবাসিস? আমি হুম বললাম। আপুকে কি করে দোষ দেয়, সে তো আমার জন্য মিথ্যা বলেছে, সে তো জানতই না আমি ভাইয়াকে ভালোবেসে বসে আছি। ভাইয়া আমাকে ভালোবাসে, বিয়ে করল, তাহলে এখন এমন করছে কেন? সেদিন ওইভাবে ফিরিয়ে দেওয়ার জন্য নাকি তার ফ্রেন্ড এর সাথে সম্পর্ক করার জন্য? যার জন্য করুক, আমি আমার ভালোবাসা আবার ফেরত চাই। তুমি যতই আমাকে ইগনোর করো না কেন, আমি তোমায় আর ছাড়ব না, আর না অভিমান করে চলে আসব। এবার আমার নিজের ভালোবাসা দিয়ে তোমার সমস্ত অভিমান ভেঙে দিব। পরদিন সকালে চলে এলাম শ্বশুর বাড়ি। মা অবাক হয়ে গেল, তার অবাকনেস না কাটিয়ে চলে এলাম। এসে শুরু হয়েছে ভাইয়ার কাছে যাওয়ার বায়না। কেউ থামাতে পারছে না, আমি আজকেই চলে যেতে চাইছি।
খালামনি প্লিজ, আজকে আমি যাব। খালামনি তাকিয়ে বলল, কি হয়েছে বলবি? কিছু হয়নি তো। তাহলে এমন পাগল হচ্ছিস কেন? আমার ভালো লাগছে না। আচ্ছা কাল যাস। কাল কেন? আমি তো কাল বললাম তো। আজ কে নিয়ে যাবে তোকে? কেন, আমি একাই তো যেতে পারবো। বেশি পাকনামো করতে মানা করেছি, কাল যাস। আর কিছু বলতে পারলাম না। পরদিন খালুর সাথে রওনা হলাম। খালু ভাইয়ার অফিসের নিচে নামলো। আমি চমকে উঠে বললাম, এটা কোথায় এলে খালুজান? তোর বরের অফিসে। আমি বিস্মিত হয়ে বললাম, এখানে কেন? এখানে না এলে কি তালা ঝুলানো বাসার সামনে বসে থাকব? আমি চুপ করে গেলাম। সত্যি তো, আমার জন্য খালু ভাইয়াকে কল করে জানাতে পারেনি। কিন্তু বাসায় ঢুকার চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে আমার। খালু এবার ভাইয়াকে কল করলো আর 10 মিনিট পর ভাইয়া এলো ফোন কানে নিয়ে। নীল শার্ট, সাদা কোট পরে আছে ভাইয়া। আমি হা করে তাকিয়ে আছি তার দিকে। ভাইয়া এদিক ওদিক তাকাতে তাকাতে আসছে, আমাদের খুঁজছে। হুট করেই আমাদের দিকে তাকালো আর আমার সাথে চোখাচোখি হয়ে গেল। ভাইয়া তার কানে থেকে ফোন নামিয়ে প্যান্টে ভরে ফেলল আর আমার দিকে তাকিয়ে এগিয়ে এলো। কাছাকাছি আসতে চোখ সরিয়ে খালুর দিকে তাকিয়ে বলল, এখানে কেন তোমরা? খালু আমার দিকে তাকিয়ে বলল, তোর বউ তো কাল থেকে পাগল হয়ে গেছে এখানে আসার জন্য, তাই সকালেই চলে এলাম ওকে দিতে। ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম। খালুর কথা শুনে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। খালু আমাকে বাসায় রেখে বিকেলে চলে গেল। এখন আমি বাসায় একা। ভাইয়া অফিসে। তখন ভাইয়ার কাছ থেকে চাবি নিয়ে আমরা বাসায় এসেছি। বাসায় এসে কিছু পাইনি খাওয়ার জন্য, তাই খালু পাশের ছোট হোটেল থেকে খাবার এনে দিয়েছিল, দুজন খেয়েছি। খালুকে থাকতে বলেছিলাম, কিন্তু বাসায় একটা থাকার রুম থাকবে কোথায়, তাই অতটাও জোর করতে পারিনি। খালু 5টার দিকে চলে গেল, তার যেতে 8টা বাজবে। কিন্তু কিছু করার নাই। সন্ধ্যায় পর আমি রান্না করতে গেলাম। এখন আমি রান্না শিখে নিয়েছি, তাই করতে সমস্যা নাই। 2 ঘন্টা পর বের হলাম ঘেমে একাকার হয়ে। এত গরম যে আমার দম বন্ধ হয়ে আসছে। রুমে এসে গায়ের ওড়না ফেলে ফ্যানের বাতাসে শুয়ে পড়লাম। ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। আমি উঠে বাথরুমে চলে গেলাম। গোসল করতে গোসল শেষ করে আসতেই কলিং বেল বেজে উঠল। আমি তাড়াতাড়ি এগিয়ে দরজা খুললাম হাসি মুখে। ভাইয়া আমার দিকে রেগে তাকিয়ে গটগট করে চলে গেল, আর আমিও বোকা চোখে তাকিয়ে দরজা আটকে রুমে এলাম। ভাইয়া কোট খুলছে, ঘেমে তার অবস্থা ও নাজেহাল। আমি ছুটে রান্না ঘরে গিয়ে ঠান্ডা পানি নিয়ে এলাম। ভাইয়ার দিকে বাড়িয়ে দিলাম। ভাইয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে আমার সামনে থেকে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। আমি হতবুদ্ধি হয়ে গ্লাস হাতে দাঁড়িয়ে রইলাম আর বিড়বিড় করে বললাম, ফাজিল লোক একটা। আমাকে ইগনোর করার শাস্তি আমি দিয়েই ছাড়ব। আমি বিছানায় মাঝামাঝিতে বসে আছি, গালে হাত দিয়ে। আমার দৃষ্টি বাথরুমের দরজার দিকে। ভাইয়া আমার তাকিয়ে থাকার মাঝেই চলে এলো। বেরিয়ে আমার এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে থতমত খেয়ে গেল। আমি তাতে তোয়াক্কা করলাম না, নিজের দৃষ্টিও সরালাম না। ভাইয়া আয়নার সামনে গিয়ে চুল ঠিক করলো। আমি তাকিয়ে আছি। এবার রাগে গজগজ করতে করতে আমার সামনে এসে দাঁড়ালো। এমন ছাগলের মতো তাকিয়ে আছিস কেন? আমি তাকিয়ে থেকে বললাম, মন চাইলো তাই। মন কেন চাইবে এই সব নির্লজ্জ কাজ করতে? আমি রাগ নিয়ে বললাম, কি বলতে চাইছেন? আমার তাকিয়ে থাকাটা নির্লজ্জের কাজ? একটা ছেলের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন?
একটা ছেলের দিকে না, আমার বরের দিকে তাকিয়ে আছি আমি। ভাইয়া বিরক্ত নিয়ে বলল, তুই না আর আসবি না তাহলে আজ এখানে কি করছিস? আসতে চাইছিলাম না, কিন্তু ভেবে দেখলাম নিজের অধিকার ছেড়ে কেন দেব? কিসের অধিকার? আমার আপনার উপর অধিকার আছে না বউ হিসেবে। আমি তোকে বউ মানিনি, তাহলে অধিকার এর প্রশ্ন আসছে কেন? আসছে, আর আপনার মানতেও হবে। বিয়ে যখন করেছেন মানতে তো হবেই, তাই না? আর সবাই জানে আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন, তাই এড়িয়ে যাওয়ার উপায় নাই। ভাইয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে আমার দিকে। সোফায় কপালে হাত দিয়ে কিছু ভাবছে। 5 মিনিট ধরে ভেবে বলল, ওকে থাক। এত যেহেতু বউ হওয়ার শখ, বউয়ের সব কাজ করতে হবে। তা তো করবই, আপনার সব কাজ আমার। ভাইয়া বলল, ওকে আজকে থেকে রান্না করা, জামা কাপড় ধোয়া, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব তোকে করতে হবে। রান্না তো করবই, আজও করেছি, দেখ কিভাবে শিখে নিয়েছি। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে বলল, আরো অনেক কিছু করতে হবে। আচ্ছা করব। কিছু না ভেবেই বললাম। কে জানতো রান্নার থেকেও আরো কঠিন কাজ আমার জন্য অপেক্ষা করছে। পরদিন ভাইয়া রাতে এলো, হাতে বড় মাছ। দরজা খুলতেই আমার হাতে ধরিয়ে দিল আর বলল, বউ, এই যে ইলিশ মাছ নাও, খুব সুন্দর করে কাটবে, কিন্তু আমার ফেভারিট মাছ খাবো আজ। আর সুস্বাদু করে রান্না করবে কেমন? বলেই রেগে দরজা আটকে চলে গেল, আর আমি মাছ হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। এই মাছ কিনা আমি কাটবো? পাগল হলো নাকি? আমি মাছ কি করে? ইয়াক, কি বাজে গন্ধ! আমি রান্না ঘরে গিয়ে রেখে হাত সাবান দিয়ে ধুতে লাগলাম। কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে, আমার বমি আসছে। তখন ভাইয়া বলে উঠল, হাত ধুয়ে লাভ নেই, এখন এটা তোকেই কাটতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, পাগল নাকি? আমি কাটবো? এটা অসম্ভব। তোকে কাটবে আমি। আমি হাসি মুখে বললাম, আপনি কাটেন কেমন? আমি দেখি এটা আমার দ্বারা সম্ভব না। আমি কাটলে তোকে বউ করে রাখার কি দরকার? বউ হলে তো এসব করতেই হবে। আজ মাছ, কাল মুরগি, এসব তো তোকেই করতে হবে। আমি চোখ বড় করে বললাম, হোয়াট? মুরগিও এসব আমি করব? তোকে করবে? এসব তো কাটিয়ে আনা যায়। আপনি কাটিয়ে আনলেই তো হবে, তাই না? না, আমি অন্যের হাতের কাটা তা খাবো কেন বউ থাকতে? আমি পড়লাম ঝামেলায়, এখন কি করব? ভাইয়া তো পাগল করে দিচ্ছে, না কাটলে নাকি কালকেই দিয়ে আসবে। আমি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বসলাম। বটি নিয়ে নাক মুখ কুচকে মাছ হাত দিলাম। আমার পাশে ভাইয়া দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে শয়তানি হাসি। আমার অবস্থা নাজেহাল। 15 মিনিট মাছ নিয়ে ঘটর মটর করে হাত কেটে ফেললাম। তা দেখে ভাইয়া আতকে উঠে আমাকে নিয়ে হাত ধুয়ে দিল। তারপর একটা ধমক দিয়ে নিজে মাছ কাটতে বসেছে। আমি পাশে বসে তাকিয়ে আছি। ভাইয়া খুব সুন্দর করে মাছ কাটছে। নিজেই রান্না করলো এবং আমাকে খাইয়ে দিল। হাত ঠিক হলে আবার আনবে, তখন আমাকেই কাটতে হবে, এমন কথা বলতে বলতে দুজন দুই দিকে মুখ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাইয়ার আগে জেগে গেলাম, আর উঠেই তার দিকে ফিরে তাকালাম। ভাইয়া ডান কাতে শুয়ে আছে। আমি এক দৃষ্টিতে ভাইয়ার শ্যামবর্ণের মুখের দিকে তাকিয়ে রইলাম। হুট করেই আমার একটা ইচ্ছা তৈরি হলো ভাইয়াকে চুমু খাওয়ার, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ফট করেই মাথা নিচু করে ভাইয়া কুচকানো কপালে চুমু খেয়ে বসলাম। আমার হাত পা কাঁপছে। আমি তাড়াতাড়ি বুকে হাত দিয়ে বিছানায় থেকে নেমে বাথরুমে ঢুকে গেলাম। সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। কি ভয়ঙ্কর কাজ করে বসলাম আমি! লজ্জা আমার কান গরম হয়ে আসছে। ভাইয়া জেগে গেল না তো? আচ্ছা, এমন যদি হয় ভাইয়া ঘুমের নাটক করেছে আর আমি চুমু দিলাম, সব বুঝে গেছে।
তাহলে আমার কি হবে? ভাইয়ার সামনে যাব কি করে আমি? কেন যে কাজটা করলাম, এখন নিজের উপর খুব রাগ লাগছে আমার। আরো আধা ঘন্টা পর ভাইয়া উঠল আর রেডি হয়ে খাবার খেয়ে চলে গেল। আমি মুখ নিচু করে চোরের মতো দাঁড়িয়ে ছিলাম। এই বুঝি বলে উঠে, তুমি আমার ঘুমের সুযোগে চুমু খেয়েছ? কিন্তু না, তেমন কিছু বলল না। অফিসে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সারাদিন কাটিয়ে দিলাম বোরিং হয়ে। আজ ভাইয়া আসতেই বললাম, আর আমাকে বাইরে থেকে তালা দিয়ে যাবেন না, আমার খুব একা লাগে। ভাইয়া বলল, তো চলে যা একা লাগলে। আমি রেগে বললাম, আপনার কথা মতো নাকি? শুধু তো ভাবেন কিভাবে দূরে পাঠানো যায়। কিন্তু আমি কোথাও যাচ্ছি না কাল থেকে, আর তালা মেরে যাবেন না। কিন্তু এত সহজে আমাকে ঘাড় থেকে নামাতে পারবেন না। বিয়ে করাই আগে আপনার ভাবা উচিত ছিল। আমি আপনাকে কোন মতেই ছাড়ব না। ভাইয়া রেগে বলল, তুই চাইলেই আমি ছাড়তে দেব না কিট। তোকে কাছে টানব না, দূরেও যেতে দেব না, বুঝছিস? দূরে কেন যেতে দিবেন? ভালোবাসেন যে। দূরে গেলে আপনি তো আধমরা হয়ে যাবেন। আর কাছে যেতে দিবেন না, সেটা সময় বলে দিবে। আর এখন আমি এসব বলে ঝগড়া করতে চাই না। কাল থেকে ঘর বন্দি করে রেখে যাবেন না একদম। তোর কথা হবে সব নাকিট। যেভাবে যাই ওইভাবেই যা। না বললাম তো? আমি কি পালিয়ে যাব নাকি? এত ভালোবাসেন যে ভয় বুকে ঘরে বন্দি করে রাখেন। বুঝেছি আমি তোকে ভালোবাসি না। বাসের বাসেন জানি। এত অ্যাক্টিং করার দরকার নাই। আমি সব বুঝি। বলেই লজ্জা লজ্জা হাসি দিলাম। ভাইয়া বিরক্ত হয়ে চলে গেল বাথরুমে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ চেপে হাসছি। পাগলের এর মতো হাসছিস কেন? ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে হাসতে দেখে বলল। আমি হাসি কমিয়ে বললাম, কোথায় হাসছি? আমি তো লজ্জা পাচ্ছি। আমার কথা শুনে ভাইয়া ভ্রু উঁচু করে বলল, হোয়াট? আপনি আমাকে এত ভালোবাসেন বুঝতে পেয়ে আমার খালি লজ্জা লাগছে। দেখেন না, লজ্জায় মিশ্রিত হাসি দিলাম আমি। এখনো দিচ্ছি। ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, পাগল হলি নাকি? আমি তোকে পাগলের মতো ভালোবাসি কে বলল? কেউ বলেনি তো, আমি বুঝতে পেরেছি। লজ্জা লজ্জা ভাব করে বললাম, কিভাবে বুঝলি? এই যে আমার চিন্তায় আপনি দরজা লক করে যান, যাতে আমি একা একা কোথাও গিয়ে হারিয়ে না যাই। হারিয়ে গেলে তো আপনি আমার চিন্তা পাগল হয়ে যাবেন। তাই এই সেফটির ব্যবস্থা। তোর এই মাথায় এসব ঢুকেছে? আমি ভালোবাসে চিন্তা করে এসব করেছি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভাইয়া রেগে বলল, আর জীবনে তোরে লক করে যাব না। ইডিয়েট মেয়ে একটা। যেখানে খুশি যা, আই ডোন্ট কেয়ার। না তোকে ভালোবাসি আর না তোর জন্য আমার চিন্তা হয়। সব তোর মনে স্বপ্ন। তাই স্বপ্ন দেখা ভালো, জানেন আপনি। কখন আবার এই স্বপ্ন সত্যি হয়ে যায়, তাই তার আগে থেকে দেখে যাচ্ছি। আমি কত স্বপ্ন দেখি জানেন? এই আপনি আমাকে চুমু খাচ্ছেন, আদর করছেন, আমাকে নিয়ে নিরিবিলি জায়গায় বেড়াতে যাচ্ছে, হাত ধরে ঘুরছেন। এক আইসক্রিম আমরা দুজন খাচ্ছি, তার আপনি রাস্তা বসে আমার শাড়ির কুচি ঠিক দিচ্ছেন। আসলে আমি শাড়ি সামলাতে পারি না তো, তাই আবার নিজে হিরোদের মতো শাড়ি পরিয়ে দিচ্ছেন। কত আর দেখেছি আপনি। স্টুপিড, যত সব ফালতু চিন্তা ভাবনাট। এইসব কি ভাবিস তুই? এসব জীবনেও সত্যি হবে না। হবে হবে, খুব হবে। এত ধমক দিয়েন না তো। এমন আজেবাজে কথা আবার বললে কানের নিচে দিব তোর, ইডিয়েট। ভাইয়া বিরক্ত হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রহস্য ই ল আকার ম। তারপর খাবার বেড়ে বসে রইলাম। ভাইয়া কিছুক্ষণ পর এসে আমার পাশে বসে খেতে লাগলো। আমি খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছি।
ভাইয়া বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এমন হা করে তাকিয়ে আছিস কেন? আমি হকচকিয়ে মাথা সোজা করে বসে খাবারে হাত দেয়। কি হলো, ওর না দিয়ে খাওয়া শুরু করলি কেন? কি বলবো, আপনারা অযৌক্তিক কথার ওর দিতে ইচ্ছে করে না আমার। আমি অযৌক্তিক কথা বলি? এই এখন বললেন। ভাইয়া রাগী চোখ তাকালো। আমি বললাম, তাকিয়ে আছি কেন জিজ্ঞেস করলেন কেন? আমার বরের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, করেছে থেকেছি সেটাও আপনাকে বলতে হবে। ভাইয়া আমার দিকে আর তাকালো গম্ভীর মুখে, খাবার শেষ করে চলে গেল রুমে। পরদিন ভাইয়া আমাকে লক না করে চলে গেল। আমি খুশি মুখে বেলকনিতে থেকে ভাইয়ার যাওয়া দেখছি। ভাইয়া চলে যেতেই আমি দরজা খুলে বেরিয়ে এলাম। বাইরে আসতেই দুজন মেয়েকে নজর পড়ল, আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। একটা মেয়ে আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে, আর তার পাশের মেয়েটা আমাকে দেখে মুখে হাসি টেনে এগিয়ে এলো আর আমার সাথে কথা বলল। আমিও বললাম। আমাদের পাশের রুমটা মেয়েদের, তারা দুজন বোন আমার সাথে যে কথা বলল সে ছোট বোন, আর গম্ভীর করা মেয়েটা বড়, সে আমার সাথে একটুও কথা বলল না, গটগট করে রুমে চলে গেল। আমি হা করে তাকিয়ে রইলাম। আমার সাথে কথা বলা মেয়েটার নাম শম্পা আর তার বোন রুম্পা। মেয়েটা একটু কথা বলে বিকেলে ছাদে আসতে বলে চলে গেল, আমিও চলে এলাম। বিকেলে ছাদে গিয়ে আরো অনেকের সাথে সাক্ষাৎ হলো। সবাই জিজ্ঞেস করলো আমার সাথে ভাইয়ার বিয়ে কবে হয়েছে, আগে কেন বের হয়নি, রুমে থাকতাম কেন সব সময়। আমার লজ্জায় মাথা কাটা, আমি অনেক কষ্টে মিথ্যা বললাম। আমাকে যে লক করে যেত তা বললাম না, চেপে গেলাম কথাগুলো। সবার সাথে একদিনে অনেক মিশে গেলাম। রাতে আমি ফুরফুরে মেজাজে বসে ফোন টিপছি। ভাইয়া এসে আমাকে এমন ফুরফুরে মেজাজে দেখে ভ্রুকুচকে রুমে চলে গেল। আমি পেছনে এসে বললাম, আপনি ওই রুম্পার সাথে প্রেম করেছেন তাই না? এজন্য তো বলি মেয়েটা আমাকে দেখে এত রাগছে কেন। এতক্ষণে সব ক্লিয়ার হলো। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে বলল, হোয়াট, রুম্পাকে? আমি লাফিয়ে উঠে বললাম, এখন গার্লফ্রেন্ডকে চিনতে অস্বীকার করছে। ও মাই গড, কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। আমি চোখ বড় করে কথা বললাম ভাইয়ার দিকে তাকিয়ে। ভাইয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে দেব কিন্তু। কি সব বলছিস? কিসের গার্লফ্রেন্ড? আর অস্বীকার করছি মানে কি? কিসের গার্লফ্রেন্ড মানে ওই যে পাশের বাসার মেয়েটা। এবার হায়ার্থ এর সব বোধগম্য হল। এই মেয়েটা তো এখানে আসার পর থেকে ওকে ডিস্টার্ব করে যাচ্ছে। এখন সেদিন এই মেয়ে আমার বাসার বেলকনিতে নাকি মেয়ে মানুষ দেখেছে, সেই থেকে ওকে জ্বালিয়ে খাচ্ছে কে ওই মেয়ে বলে। আজ নিশ্চয়ই ওই মেয়ের সাথে শামু কথা বলেছে, তাই এসব ওই মেয়ে, তার মানে শামুকে এসব বলেছে যে ও আমার গার্লফ্রেন্ড। কি ফাজিল মেয়ে। হায়ার্থ শামুকে সব বলতে চেয়ে ও কিছু ভেবে থেমে যায়। আমার গার্লফ্রেন্ড তো তোর কি? আমি এই কথা শুনে বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকায়। কি বললেন? বয়রা হলি নাকি কথা কানে যায় না? কি ওই মায়া আপনার গার্লফ্রেন্ড? আমি খ্যাপা বাঘিনীর মতো এগিয়ে বললাম, লজ্জা করে না বউয়ের সামনে গার্লফ্রেন্ড স্বীকার করতে? রাগে গজগজ করতে করতে বললাম। ভাইয়া নির্লিপ্ততা গলায় বলল, না, আপনার মতো খারাপ লোক জীবনে দেখিনি আমি। এইভাবে স্বীকার করে নিলেন তো সত্যিটা কি স্বীকার করতে মানা করছিস? তাহলে প্রথম না চেনার ভান করলেন কেন? রাগে দুঃখে আমি বিছানায় বসে পড়লাম। অসভ্য লোক, ফাজিল, হনুমান বাদর, তোর জীবনে ভালো হবে না দেখিস। মনে মনে কথাগুলো আওয়াতে লাগলাম। ভাইয়া রুমে থেকে বেরিয়ে গেল। আমি কটমট চোখে দৃষ্টি তার দিকে দিয়ে রেখেছি। ভাইয়া রান্না ঘরের দিকে গেল, তার মানে খাবার খেতে।
এত কিছু করে এখন আমার রান্না খেতে যাচ্ছে। আমার মাথায় আগুন ধরে গেল। আমি ফট করে উঠে দাঁড়ালাম। আজ খেতে দেব না। আমি দ্রুত গতিতে এগিয়ে এসে বললাম, খেতে পারবেন না, আজ আপনার খাওয়া বন্ধ। বউ থাকতে গার্লফ্রেন্ড রাখেন, আবার সেটা উঁচু গলায় স্বীকার করেন, তাই এটা আপনার শাস্তি। হায়ার্থ অবাক হয়ে তাকালো আর বলল, কি আমাকে না খাইয়ে রেখে শাস্তি দিবি? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ভাইয়া আচমকা হা হা করে হেসে উঠল। আমি হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছি। পাগলের মতো হাসছে কেন? মাথার তার ছিঁড়ে গেল নাকি? তুই এই খাবার না দিলে কি আমি আর রান্না করতে পারবো না নাকি? আমি তো অন্যদের মতো না যে রান্না জানি না। ওকে না দিলি তোর খাবার তুই খা, আমি আমারটা তৈরি করে নেই। বলেই আমার রান্না খাবার রেখে রান্না করার প্রস্তুতি নিতে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। একে আমি না খেয়ে রাখবো কেমনে? এত মেয়েদের সব কাজ পারে। আমি কাদো কাদো মুখ করে বললাম, এজন্য ছেলেদের মেয়েদের কাজ শেখা উচিত না। ভাইয়া আমার কথা শুনে শয়তানি হাসি দিয়ে বলল, আহারে, আমাকে কষ্ট দিতে এসে ফেল করে গেলি। ভেরি স্যাড, তোর জন্য আমার খারাপ লাগছে রিয়েলি, কিন্তু তার জন্য আমি না খেয়ে থাকতে পারবো না। আমি নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বললাম, আচ্ছা, আপনাকে আর রান্না করতে হবে না, এখানে অনেক খাবার আছে। এখন রান্না করলে এই খাবার নষ্ট হবে, আপনি এগুলোই খান। কেন তুই না আমাকে তোর রান্না খেতে দিবি না? দেব না ভাবছিলাম, যার জন্য সেটা তো আমি না দিলেও হয়ে যাবে। আমার কথা শুনে ভাইয়া হাসতে হাসতে খাবার নিয়ে চলে গেল। আমি গোমরা মুখে আসলাম। রাতে ঘুমানোর সময় ভাইয়ার মাঝের কোলবালিশটা সুন্দর করে রেখে আমার দিকে তাকিয়ে বলল, আজ যেন এই কোলবালিশ না সরে। আমি চমকে উঠে বললাম, না সরে মানে? সরে নাকি? ভাইয়া রেগে দাঁত চেপে বলল, তুই সব ইচ্ছা করে করিস, আমি খুব ভালো করে জানি। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। করবই কি করবেন? আমার আপনার উপর সম্পূর্ণ অধিকার আছে। এই কোলবালিশ আমি এখনই সরিয়ে দিব। বলেই কোলবালিশে হাত দিলাম। ভাইয়া রেগে শক্ত করে ধরে বলল, বেশি বাড়াবাড়ি করবি না শামু, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আচ্ছা, যাই হন না কেন আমি এই কোলবালিশ সরিয়ে ছাড়বই। বলেই টানতে লাগলাম। ভাইয়ার সাথে পারলে তো কিন্তু আকাম হয়ে গেল। দুজনের টানার ফেলে বালিশটাই ছিঁড়ে গেল। দুজনে হতভম্ব হয়ে ছেঁড়া বালিশের দিকে তাকিয়ে আছি। ভাইয়া রাগী চোখ আমার দিকে তাকিয়ে নিজের স্থানে বসে আছে। চোখ দিয়ে আমাকে ভসস করে দিতে পারলে তিনি শান্তি পাবে এমন তার চাহনি। আমি ঢোক গিলে বালিশ বিছানায় থেকে সরিয়ে দিলাম। তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। ভাইয়া রেগে তাকিয়ে আছে। আমি বললাম, এমন করে তাকিয়ে আছেন কেন? আজ কি ঘুমাবেন না? ভাইয়া ফুঁসে ওঠে বলল, ওড়না গায়ে দিয়ে ঘুমাই ডিয়েট। আমি বললাম, উফ গরম, এই গরমে ওড়না দিয়ে চাদর বানিয়ে ঘুমানো পসিবল না আমার। ভাইয়া রেগে গিয়ে উঠে চলে গেল বিছানায় ছেড়ে। আমি মিটিমিটি হাসছি আর ভাইয়াকে বারান্দায় দাঁড়িয়ে পায়চারি করতে দেখছি। চোখ ঘুম এসে ভিড় করছে। আমি হামি দিতে লাগলাম। ভাইয়ার দিকে তাকিয়ে আছি ঘুম চোখে। ভাইয়া আমাকে দেখে কি কন্ট্রোল হারিয়ে ফেলবে ভেবে চলে গেল। আমি মনে মনে শয়তানি বুদ্ধি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভাইয়া গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আগে উঠে ভাইয়ার দিকে হা করে তাকিয়ে রইলাম। তারপর এগিয়ে এলাম। ভাইয়ার হাত আস্তে আস্তে উঁচু করে আমি তার বুকে নিজের মাথা দিলাম। ভাইয়ার নড়ে উঠল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ভাইয়ার না উঠে আমাকে হাতের বাঁধনে আটকে ধরল শক্ত করে। আমি চমকে ভাইয়ার বুকে লেপ্টে রইলাম। ভাইয়ার এত কাছে থেকে আমার হার্টবিট বেড়ে গেছে।
দম বন্ধ হয়ে আসছে, আস্তে আস্তে ভাইয়ার শক্ত করে ধরে কি যেন বিড়বিড় করছে। আমি পড়লাম বিপদে, এমন করে আঁকড়ে ধরেছে কেন? আমাকে দম বন্ধ করে মেরে ফেলবে নাকি? এখন এই বুকে আসাটাই আমার ভুল মনে হচ্ছে। আমি ছটফট করতেই ভাইয়া জেগে গেল, আর চোখ মেলে আমার দিকে তাকালো। আমি অসহায় মুখ করে তাকালাম। ধরা পড়লে সর্বনাশ, ভাইয়াকে জানতে দেওয়া যাবে না। আমি নিজে থেকে তার কাছে এসেছি। আমি ঢোক গিলে ঘুম ঘুম চোখ করছি। ভাইয়া চমকে উঠে আমাকে ছেড়ে উঠে বসল। আমি হেলে পড়া থেকে বাঁচলাম। এমন করে কেউ ধাক্কা দেয়? যদি পড়ে যেতাম কি হতো? রেগে বললাম, তুই আমার কাছে কি করছিলি? আমি থতমত খেয়ে বললাম, আমি কোথায় কি করছিলাম? ভাইয়া সন্দেহ চোখে চোখ আছে। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, কি বলতে চাইছেন? আমি আপনার কাছে গেছি? মোটেও না, আমি এত ছেচোরা না ওকে। আমি তো আপনার কাছে নিজেকে দেখে অবাক হয়েছি। ভাইয়া নিভে গেল, কপালে ভাঁজ ফেলে কিছু ভাবছে। আমি তা দেখে বললাম, আপনি ওর শক্ত করে ধরে রেখেছিলেন কেন? আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। ভাইয়া আমার দিকে তাকালো হতবাক হয়ে। আমি সুযোগ বুঝে সব দোষ ভাইয়ার দিয়ে দিলাম। তা শুনে ভাইয়া আর কিছু বলল না, উঠে বাথরুমে চলে গেল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলাম। যদি ধরা পড়ে যেতাম তাহলে আমার কি হতো আল্লাহ জানে। উফ, খুব বাঁচলাম। ভাইয়া চলে যাওয়ার পর আমি একটা আইডি খুললাম। আজ ভাইকে এটা দিয়ে ডিস্টার্ব করব। তাই করলাম, ভাইয়া আইডিতে মেসেজ করলাম, কিন্তু নো রেসপন্স। তাই রিকোয়েস্ট দিলাম। আমি 10 মিনিট অপেক্ষা করে নিজের আইডিতে লগ ইন করলাম, আর সাথে সাথে নীরবের 1000 মেসেজ চলে এলো। আমি দেখতে না চেয়েও ভুলে মেসেজে ঢুকে গেলাম। ইগনোর করে চলে আসতে যাব, তখন নীরবের মেসেজ দেখে থমকে গেলাম। নীরব আমাকে দেখা করতে বলছে, আর এখন বেলকনিতে যেতে বলছে। আমি চমকে রিপ্লাই না করেই বেলকনিতে গিয়ে থমকে গেলাম। নীরব দাঁড়িয়ে আছে, আর আমি যেতেই হাত বাড়িয়ে হাই দিল। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে রুমে দৌড়ে এলাম। নীরব এখানে কি করছে? রুমে এসে পায়চারি করছি আমি। একটু আগেই রুমে দৌড়ে এসে আগে পানি খেয়েছি। আচমকা নীরবকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে আমার মনে পড়ল, হায়ার্থ ভাইয়া তো সব জানেই। ধুর, এখানে তো আর পরিবারের কেউ নাই যে জেনে যাবার ভয়। আমি একটু নিশ্চিন্ত হলেও বিপদে পড়েছি এখন। শয়তান নীরব আমাকে চেঁচিয়ে ডাকছে। আমি তখন থেকে রুমে পায়চারি করছি। কেমন বেয়াদবের মতো ডাকে। আশেপাশের মানুষ কি ভাববে? আমার ওর সামনে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এই সব আর সহ্য করা যাচ্ছে না। আমি রেগে ফোন হাতে বেলকনিতে এলাম। আমাকে দেখেই থেমে গেল। আমি বিরক্তকর চাহনি দিয়ে বললাম, আপনি এমন অভদ্রের মতো করে ডাকছেন কেন? অভদ্রতা শিখেননি, চলে যান। আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, নিচে আসো। আমি চোখ হিয়া বড় করে নীরবের দিকে তাকালাম। ওরে কি শখ এমন ভাবে ডাকছে যেন ও বলবে আর আমি নাচতে নাচতে চলে যাব। আমি চেঁচিয়ে বললাম, আমি আপনার সাথে কোনো কথা বলবো না, তাই আমাকে ডিস্টার্ব না করে চলে যান। আমার কথা তোমাকে শুনতে হবে। শুনবো না কি করবেন? চলে যান তো যত সব। বলে চলে এলাম। আর যাব না, যা খুশি হোক, ফাজিল যাবে না। না হলে। আমি রুমে এসেও আবার ওর ডাক শুনতে পাচ্ছি। কানে হাত দিয়ে বসে আছি। কানে থেকে হাত সরাতেই কলিং বেল বেজে উঠল। আমি আতকে উঠলাম। আবার কে এলো? ভাইয়া তো এখন আসে না। তার রাতের আগে আসা সম্ভব না।
তাহলে কি ওই নীরব এলো, বাইরেও আওয়াজ পাচ্ছি না। আচ্ছা আমি নিচে যাচ্ছি। না বলে কি ও আমার রুমে চলে এলো। রুম চেনা তো অসম্ভব না, কারণ ভাইয়ার বন্ধু বলে কথা। আমি শক্ত হয়ে বসে আছি। দরজাগুলো না অনেকবার বাজার পর বন্ধ হয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়লাম। বিকেলে বের হলাম ছাদে যাব বলে। ছাদে গিয়ে রুম্পা শম্পাকে পেলাম বসে আছে। আমাকে দেখে অভিমানী মুখ করে শম্পা বলল, সকালে তোমার রুমে গেলাম, তুমি দরজা খুললে না কেন? আমি শম্পার কথা শুনে থমকে গেলাম। কপাল কুঁচকে তাকিয়ে বললাম, সকালে কখন? শম্পা যা বলল তা শুনে চমকে উঠলাম। আল্লাহ, এই মায়া তো নীরবের সময়ের কথা বলছে। তাহলে কি আমি শম্পাকে নীরব ভেবে নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে? খালি ভুল করি, এত বোকা আমি। আমি শম্পার কাছে গিয়ে বসলাম আর সরি বললাম। আর বললাম আমি ঘুমেছিলাম। শম্পা ভ্রু কুঁচকে বলল, সকালে কেউ ঘুমায়? আমি বললাম, ওই আমার রাতে ঘুম হয়নি তো, তাই সকালে কিছু মনে করো না কেমন? শম্পা তাও কিছু মনে করল না, কিন্তু রুম্পা বকে শেষ। তুই ওদের বাসায় কেন গেছিলি? আর কখনো যাবি না বুঝেছিল। কড়া চোখে শম্পার দিকে তাকিয়ে বলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমার আর হায়ার্থের কি লাভ ম্যারেজ? আমি অবাক হয়ে তাকালাম। মায়া কথা বলছে, আমি সুযোগ পেয়ে হাতছাড়া করব নাকি? জানি এই মেয়ের সাথে হায়ার্থের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মায়া তো ভাইকে পছন্দ করে, আমি সিউর একে ভাইয়ার ঘাড় থেকে নামাতে হবে। আমি হাসি মুখে বলল, হুম। সাথে লজ্জা লজ্জা মুখ করলাম। রুম্পা মেয়েটা রাগ নিয়ে তাকিয়ে বলল, তোমাদের পরিচয় কিভাবে হলো? বাসা কোথায় তোমার? কতদিনে প্রেমে বিয়ে তোমার? আমি অবাক হয়ে বললাম, আরে থামো, আমি সব বলছি। এত প্রশ্ন করতে হবে না। থেমে গেল। আমি বলতে লাগলাম, আমাদের পরিচয় আমার জন্মের পর থেকেই। আমার কথা শুনে শম্পা রুম্পা চমকে উঠল আর বলল, মানে? আমি বললাম, মানে আমি তো ভাইয়ার খালাতো বোন। তো জন্ম থেকেই চেনে আমাকে। আর আমাদের ভালোবাসার সম্পর্ক 5 বছর ধরে। আমাদের বিয়ে তো ছোটকালেই ঠিক করে রেখেছিল। আর হায়ার্থ ভাইয়া ও আমাকে ভালোবাসতো। আমরা প্রেম করেছি 5 বছর ধরে। আমি সেই 7-এ থাকতে। রুম্পা বড় চোখ করে তাকিয়ে আছে। মেয়েটার চোখ ছলছল, কষ্ট পেয়েছে বোধহয়। আহারে, খুব ভালোবাসতো মনে হয়, কিন্তু কি করব? জামাই তো ছাড়তে পারবো না। শম্পা তো মনোযোগ দিয়ে শুনছে। সন্ধ্যায় আজান পড়তেই নিচে চলে এলাম। আর বানিয়ে বানিয়ে কত কিছু যে বলেছি ওদের, আমি জানি শুধু। বেচারি রুম্পার মুখটা দেখার মতো হয়েছিল। আজ হায়ার্থ ভাই ছোট মাছ নিয়ে এসেছে। এসেই আমার দিকে দিয়ে দিল। আমি ফেলে দূরে দাঁড়িয়ে বললাম, আপনি আবার মাছ এনেছেন? ভাইয়া বলল, হুম। তো মাছ খেতে চাস না নাকি? আমি মাছ খাবো না। আপনি এগুলো কেন এনেছেন? আমি কিছু করতে পারবো না। ইস, কি বাজে গন্ধ। নাক চেপে ধরে। সেদিন আমাকে দিয়ে করিয়েছিস, আজ তোকেই করতে হবে সব। তাই ভাব না ধরে শুরু কর। পারবো না। এসব আমি করব না কখনো। করতে হবে তোকে। করব না বললাম তো। ওকে ফাইন। করতে হবে না। বুদের কাজ যদি করতে না পারি সেখানে থেকে কি করবি? তোকে কালকেই আমি বাড়ি রেখে আসব। ইটস ফাইনাল। বললেই হলো নাকি? আমি যাব না। দেখা যাবে। আরেকটা কথা, আমি তোকে দিয়েও আসব না। একাই চলে যাবি। আমি কোথাও যাব না। বাসায় তালা ঝুলিয়ে দিয়ে যাব, বাইরে থাকিস তাহলে। আমি রাগে গজগজ করতে করতে ভাইয়ার কলার চেপে ধরলাম।
ফাজিল লোক একটা, বউয়ের উপর অত্যাচার করেন, লজ্জা করে না? কলার ছাড়। আর আমি অত্যাচার করলাম কোথায়? করলেনই তো এই যে, যা আমি পারি না না তা করতে দিচ্ছেন। এটা অত্যাচার না। না, এটা কাজ। যা সবাই করে, তুই পারবি না কেন? আমি পারি না তো একটা কাজের লোক রাখেন, আমার কেন করতে হবে? শখ কত? তোকেই সব করতে হবে। বউ হতেই চাইলে বউয়ের সব দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, পালন করব, তাহলে আপনাকেও বরের সব পালন করতে হবে, পারবেন? ভাইয়া আমার হাত তার কলার থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি পালন করব? এই যে বুকে আদর করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, ভালোবাসবেন, ঘুরতে নিয়ে যাবেন, তাহলেই আমি এই মাছও কাটব। ভাইয়া ঝামটা মেরে হাত ছাড়িয়ে বলল, কিছু পারবো না। আর মাছও কাটতে হবে না, কাল তুই বাড়ি যাচ্ছি, সেটাই ফাইনাল। বলেই গজগজ করতে করতে চলে গেল। আমি পেছনে থেকে বললাম, ওই রুম্পার জন্য এমন করছেন তাই না? ও আর আপনার পেছনে আসবে না, যা সব করেছি আজ। ভাইয়া থমকে দাঁড়িয়ে পড়ল, আর অবাক চোখে তাকিয়ে বলল, কি করেছিস? আমি কিছু বললাম না। ভাইয়া রেগে আমার বাহু ধরে বলল, কি বলেছিস বল। বাবা, কি ভালোবাসা! এক চড় লাগাবো। ওর সাথে আমার কোন সম্পর্ক নাই। ও আমাকে লাইক করত, কিন্তু আমি পাত্তা দেয়নি। না জেনে শুনে কি সব বলেছিস? আমি বললাম, আপনি আমাকে এত খারাপ ভাবেন? কি বলবো আমি ওকে? ওর সাথে ঝগড়া করব নাকি? আমি তো জাস্ট মজা করলাম আপনার সাথে। আর আমি বলেছি আমাদের লাভ ম্যারিজ, সেটা তো আপনি সবাইকে বলেছেন তাই না? ভাইয়া আমার হাত ছেড়ে চলে গেল। একটা নিঃশ্বাস ফেলে আমি বিছানায় বসলাম। মনটা খারাপ হয়ে গেছে আমার। এমন করে ভাইয়া বলতে পারলো তিনি আমাকে এই চিনে? মন খারাপ করে বসে আছি। খুব অভিমান হচ্ছে আমার, কিন্তু কার উপর? যার উপর রাগ করছি সে তো ফিরেও তাকাচ্ছে না। ভাইয়া নিজের মতো গোসল করে খেতে চলে গেল। আমি গাল ফুলিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একবার আমার দিকে তাকালোও না। আর না আমার রাগ ভাঙানোর চেষ্টা করল। এই রাগ ধরে বসে থাকলে আমাকে এমনি থাকতে হবে, তার থেকে কোনো সিম্পাথি আমি পাব না। নিজেকে নিজে বুঝো দিয়ে উঠে দাঁড়ালাম। পেটে আমার ইঁদুর দৌড়াচ্ছে। আমি না খেয়ে থাকতে পারবো না। ভাইয়া খাচ্ছে, আমাকে আসতে দেখে একটু করে তাকালো। আমি তা দেখে ভেঙচি কাটলাম। আর আরেক পাশে বসে বললাম, এমন নির্দয় মানুষ জীবনে দেখি নাই। এমন লোকের সাথে সংসার করা যায়? কিন্তু আমি চেষ্টা করছি। কত স্যাক্রিফাইস করলাম। অসভ্য লোক একটা। বলতে বলতে খাবার প্লেট হাতে নিয়ে খাবার মুখে দিলাম। তখন এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ না, হায়ার্থ। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, এমন হা করে তাকিয়ে আছেন কেন? যখন আপনার তাকানোর ইচ্ছে করলাম তখন আপনি ফিরেও তাকালেন না। আর এখন এমন করে চেয়ে আছেন কোন দুঃখে? আমি খাবার চিবাতে চিবাতে বললাম, ভ্রু কুঁচকে। ভাইয়া চোখ গরম করে বলল, তুই আমাকে অসভ্য বললি কেন? আমি বললাম, আপনি একটা ফাজিল লোক। আমি রাগ করেছিলাম। আর আপনি আমাকে পাত্তাই না দিয়ে একাই খেতে চলে এলেন। একবার আমাকে জিজ্ঞেসও করলেন না। জিজ্ঞেস করব কেন? আমি তো ভাবছি তুই খেয়েছিস। এমনটা মনে কেন হলো? প্রতিদিন তো আপনার জন্য বসে থাকি, আজ বসে থাকবো না ভাবলেন কেন? আমার মনে হয়েছে, আর আমার তোকে ডাকতেও ইচ্ছে হয়নি। জানি তো, গুড জানাটা দরকার। আর এত জানিস যেহেতু এমন করিস কেন? করবই, আমার যা খুশি তাই করব। কর, কিন্তু আমাকে নিয়ে বললে আমি ছেড়ে দেব না। কি করবেন? তখন দেখতে পাবি। আর কথা হলো না।
কাল শুক্রবার, তাই ভাইয়ার তাড়া নেই, তিনি চলে গেলেন বেলকনিতে। আমিও তার পেছনে পেছনে এসে দাঁড়ালাম। ভাইয়া সিগারেট খাওয়া শুরু করলো, আমি কাশতে কাশতে রুমে চলে এলাম। অসভ্য এমনটা ইচ্ছে করেই করল যাতে আমি চলে আসি। আমি আবার নাক চেপে ধরে গেলাম। ভাইয়ার কাছ ঘেঁষে দাঁড়ালাম। ভাইয়া সিগারেটে টান দিয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, আমাকে তাড়াতে খাচ্ছেন তাই না? কিছু বলল না। আমি ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে বললাম, একটা কথা ছিল। যা ঘুমা, এখানে কি কাজ তোর? কথা ছিল, বললাম তো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি ভাইয়ার কথা শুনলাম না, সোজা বলে দিলাম, আপনার ওই নীরব এসেছিল আজ। হোয়াট? অবাক গলাতে বলল। আমি হুম বলে সব বললাম। ভাইয়া কিছুটা রাগী ভাবে শুনছিল, কিন্তু সেকেন্ডে রাগ কমিয়ে বিরক্ত হয়ে বলল, তো আমি কি করব? তোর বয়ফ্রেন্ড তোর সাথে দেখা করতে এসেছে, তুই বুঝো তোর ব্যাপার। আমি থমকানো গলায় বলল, আপনি কিছু বলবেন না? না, আমি কি বলবো? আমি তো এখন আপনার বউ। তাও বলবেন না কিছু? আমি তোকে বউ মানি নাকি? আমি রাগে কটমট করে চলে এলাম। বলাটাই উচিত হয়নি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়লাম। ভাইয়া আরো কিছু সময় দাঁড়িয়ে থেকে ভেতরে এলো। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। রুমে ড্রিপ লাইট জ্বলছে। ভাইয়া বিছানায় এসে আমার পাশে বসলো আর আমার দিকে গভীর ভাবে তাকিয়ে রইল। নিজের হাত বাড়িয়ে আমার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে কিছু ভাবছে, তারপর নিজে থেকে সরে এসে মাঝখানে বালিশ রেখে ঘুমিয়ে পড়ল। আর পরদিন আমার আগে ভাইয়া জাগলো, তাকিয়ে দেখে মাঝখানের কোল বালিশটা নাই। আমি ভাইয়ার কাছে ঘুমিয়ে আছি তা দেখে হলে উঠে পড়ল। আমি অনেক পরে জাগলাম। ভাইয়া ততক্ষণে রান্না শেষ করে ফেলেছে। আমি উঠে দেখলাম রান্না শেষ। কি আপনি রেঁধেছেন? বাসায় যেহেতু আর কেউ নাই আমি করেছি। আপনি কেন করবেন? খাবো তাই। বউ থাকতে আপনি করলেন কেন? তোর হাতে বাজে রান্না খেতে খেতে আমার মুখ নষ্ট হয়ে গেছে, তাই নিজেকেই করতে হলো। আমি নাক ফুলিয়ে বললাম, আপনি আমার রান্না খারাপ বলছেন? বলার কি দরকার, খারাপই তো। আমি আর রান্না করব না, এখন থেকে আপনি নিজেই করবেন। আমার খারাপ রান্না তাহলে আপনাকে আর খেতে হবে না। খারাপ হলেও তোকেই রান্না করতে হবে রে শামু। আজাইরা বসিয়ে খাওয়াতে পারবো না আমি। আপনি আমার খাওয়ার খোঁটা দিচ্ছেন, এজন্যই তো আমি দিন দিন চিকন হয়ে যাচ্ছি। ভাইয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তুই চিকন হচ্ছিস নাকি মোটা? আপনি মোটা, আমি নই। একদম খাওয়ার খোঁটা দিবেন না বলে দিচ্ছি। ঝগড়া করে খাবার খেয়ে নিলাম দুজন। আজ একটা প্ল্যান করেছি, ভাইয়াকে নিয়ে বেড়াতে যাব বিকেলে, কিন্তু কি বলে বের হব সেটাই ভাবছি। আজকে আমি বের হবই। কতদিন হলো এসেছি এখানে, ছি, চার দেয়ালের বাইরে এখন পর্যন্ত যেতে পারলাম না, তাই আজ ভাবছি যাবই। ভাইয়া খাওয়া শেষ করে আরেকটা ঘুম দিল। আমি রাগ করে দুপুরে রান্না করলাম না, ভাইয়া করলো আর শাসিয়ে গেল আমাকে। আজ করেছে বলে প্রতিদিন করবে না, কাল থেকে আমাকেই রান্না করতে হবে। আমি ভেঙচি কেটে বসেছিলাম। বিকেলে আমি বাড়ি থেকে আনা শাড়ি নিয়ে বসেছি, কোনটা পরবো। ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে আর আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে আর চোখে। আমার কর্মকাণ্ড তার মাথায় ঢুকছে না। আমি বেছে বেছে কালো শাড়িটা বের করলাম। এই রং ভাইয়ার খুবই পছন্দ। আমি কালো শাড়ি পরে বাথরুম থেকে বের হয়ে এলাম। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে লাগলাম। মাথার চুল খোলা রাখলাম। ভাইয়া কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, এত সং সাজছিস কেন রে, কোথাও যাবি নাকি? আমি আয়না থেকে চোখ সরিয়ে বললাম, কি বললেন? আমি তো সং না, পরি সাজছি, যাতে আপনি হাঁ করে তাকিয়ে থাকেন। কথাটা বলেই মিষ্টি হাসলাম। ভাইয়া বোকা চোখে
তাকিয়ে থাকলো আমার দিকে। তুই কি পাগল হয়েছিস? না, পাগল কেন হব? পাগল হবে তুমি, আর আমি হব পাগলি। ইডিয়েট কোথাকার। ভাইয়ার থেকে চোখ সরিয়ে চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে টিপ, কানে দুল আর হাতে চুড়ি এসব পরে উঠে দাঁড়ালাম। তারপর বসে নিজের পায়ে নুপুর পড়লাম। শেষমেশ হাতে একটা পার্স নিয়ে ভাইয়ার সামনে এসে দাঁড়ালাম। ভাইয়া ব্রু কুচকে তাকিয়ে বলল, কি হলো, এমন সার্কাসের মতো সেজে আমার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি কটমট করে তাকিয়ে আছি। আনরোমান্টিক একটা মানুষ, এত সুন্দর করে সাজলাম আর উনি কিনা বলছেন এই কথা আমাকে? কোথায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, নয়তো প্রশংসা করবে, সেখানে এসব কি উল্টাপাল্টা কথা বলছেন তিনি। চলবে।